আজ আমরা ধ্বনিতত্ত্ব অধ্যায়ের যে আলোচনা করছি সেটা আমাদের একদম শেষ পর্যায়ে। আজকের ভিডিওটার পর আমাদের ধ্বনিতত্ত্ব অধ্যায়ের আলোচনা শেষ হবে। আজ আমরা দেখব ধ্বনির সমাবেশ নিয়ে, বিভিন্ন ধ্বনির সমাবেশ নিয়ে, অর্থাৎ একটা ধ্বনির সাথে অন্যান্য আরো ধ্বনির একসাথে নিয়ে অন্যান্য আরো ধ্বনিকে একসাথে নিয়ে ধ্বনির সমাবেশ তৈরি হয়। বিভিন্ন ধ্বনি একসাথে মিলিত হয়ে যুগ্ম ধ্বনি তৈরি করে। যুগ্ম মানে একটার বেশি যখন কোনো ধ্বনি থাকে সেটাকে মিলিত হয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে যুগ্ম ধ্বনি। আচ্ছা, যুগ্ম ধ্বনি বা ধ্বনি সমাবেশ এটা আমরা মূলত যেভাবে বুঝি সেটা হচ্ছে যুক্তাক্ষর বা যুক্ত ধ্বনি। যুক্তাক্ষর বলতে আমরা যা বুঝি ধ্বনি সমাবেশ ব্যাপারটা তাই। যুক্তাক্ষর মানে দেখো, এই যে যুক্তাক্ষর এইটাতেই যদি ধরি, এই যে এই চিহ্নটা এটাতে আছে ক আর ত, এই যে আর এইটাতে রয়েছে ক আর মূর্ধন্য স, মানে এই যে দেখো দুটো ধ্বনি একসাথে জুড়ে গিয়ে একটা ধ্বনির সমাবেশ তৈরি করেছে, এটাকে বলা হয় ধ্বনি সমাবেশ। তাহলে এখানে দেখো আমরা দুটি ধ্বনির সমাবেশ করেছি, সেটা হচ্ছে একটা ক একটা ত, একটা ক আর একটা মূর্ধন্য স। দেখো সবগুলোই কিন্তু ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, তাহলে কি ধ্বনি সমাবেশ মানে শুধুমাত্র ব্যঞ্জন ধ্বনিরই হতে পারে? না, স্বরধ্বনির সাথে অর্ধস্বরের মিলে বা অর্ধস্বরের সমাবেশে দ্বিস্বর ধ্বনিও তৈরি হয়। অর্ধস্বর ধ্বনি কি কি আমি বলেছিলাম আগের ভিডিওটাতে, যে অর্ধস্বর ধ্বনি হচ্ছে চারটি অর্ধস্বর ধ্বনি রয়েছে। একটা হচ্ছে হস্যই, হস্য, এ আর ও। এই ধ্বনিগুলির সাথে স্বরধ্বনি মিলিত হয়ে দ্বিস্বর ধ্বনি তৈরি করে। একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নেব ব্যাপারটা। ধরো ও আর ও, এই দুটো মিলিত হয়ে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি তৈরি হয়। যখন আমরা লিখি মৌ, এইখানে হয় এইভাবে দুটো স্বরধ্বনি মিলিত হয়ে যে ঔকার তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে দ্বিস্বর ধ্বনি, ধ্বনির সমাবেশ হয়েছে ইত্যাদি। আমাদের এখানে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি সমাবেশ নিয়ে আমরা আলোচনা করব। ব্যঞ্জন ধ্বনি সমাবেশে দুটো ধরন দেখা যায়। একটা প্রথম ধরন হচ্ছে গুচ্ছধ্বনি, আর দ্বিতীয়টা হচ্ছে যুক্তধ্বনি। এগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। পাশাপাশি যখন দুটো ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়, মানে দুটি ব্যঞ্জন ধ্বনির যখন সমাবেশ হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে গুচ্ছধ্বনি। মানে পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি যখন মিলিত হয়ে একটি ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে গুচ্ছধ্বনি। কিরকম একটা উদাহরণ দিয়ে দেখি। আমি এখানে দুটো শব্দ লিখেছি, একটা নিঃশ্বাস আর একটা হচ্ছে অন্তরা। আর একটা দেখি বস্তা। তিনটে শব্দ লিখলাম। দেখো এটা দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ হয়েছে। একটা এখানে রয়েছে একটা তালব্য স, আর আরেকটা রয়েছে ব, তালব্য স্বরে ব। এখানে রয়েছে দন্তের ন, আর একটা রয়েছে ত। আর বস্তা এটাতে রয়েছে একটা দন্ত স আর একটা ত। এই যে রয়েছে, এইগুলো দুটি ব্যঞ্জন ধ্বনি, দুটি ধ্বনির সমাবেশ হয়েছে, দুটি ধ্বনি মিলিত হয়ে গিয়ে এই দন্তের তালব্য শয় বয়ে তৈরি হয়েছে। এখানে দন্তের ন আর ত মিলে গিয়ে দন্তের নয় তয়ে তৈরি হয়েছে, আর দন্তের স আর ত মিলে গিয়ে দন্তের শয় তয়ে বস্তার দন্তের শয় তয়টা তৈরি হয়েছে এখানে। তাহলে গুচ্ছধ্বনি হয়েছে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশকে। পাশাপাশি উচ্চারিত মানে দেখো এই দুটি ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি উচ্চারিত হচ্ছে, এদের যে সমাবেশ এটাকে বলা হচ্ছে গুচ্ছধ্বনি।
আর একটা জিনিস দেখো, এখানে আমি হসন্ত দিয়েছি, এখানে হসন্ত দিয়েছি, তার মানে এই দুটি ধ্বনির মাঝখানে কিন্তু কোনো স্বরধ্বনি নেই। দুটি ব্যঞ্জন ধ্বনি পরপর রয়েছে, এদের মধ্যে কোনো স্বরধ্বনি নেই। এখানে আর এখানে দুটি স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি রয়েছে, এদের মধ্যে কোনো স্বরধ্বনি নেই। এই দুটো ব্যঞ্জনের মাঝে যদিও স্বরধ্বনি না থাকলেও এদের মধ্যে কিন্তু দল সীমা রয়েছে। দল সীমা মানে আমি দল মানে বলেছিলাম যে আমরা শ্বাসবায়ুর একবারের চেষ্টায় যতটা শব্দ উচ্চারণ করতে পারি তাকে বলা হয় দল। কিরকম দল সীমা কিরকম রয়েছে, যদি আমরা দল বিচার করি, তার দল যদি ভাঙি তাহলে কি হবে, নিঃশ্বাস, দুটো ভাগ হবে, নিঃশ্বাস, বস্তাতে বস্তা, অন্তরা, এইভাবে ভাগ হবে। অর্থাৎ দেখো, দুটো ব্যঞ্জন যদি থাকে, দুটি ব্যঞ্জনের যদি আমি দল বিশ্লেষণ করি, তাহলে দল বিশ্লেষণ করলে প্রথম ব্যঞ্জনটা প্রথম দলের অংশে জুড়ে যাবে, আর পরেরটা পরের দলের অংশে জুড়ে যাবে। এইখানেও ঠিক তাই হলো। দন্তের শটা এই আগের সাথে চলে গেল, বয়ের সাথে চলে গেল, আর তটা এর পরে যে আকারটা রয়েছে তার সাথে চলে গেল। অন্তরার ক্ষেত্রেও এই নটা অয়ের সাথে অয়ের দিকে গেল, আর তটা রয়ের দিকে গেল। মানে যে দলসীমা রয়েছে, এই দলসীমার গুচ্ছধ্বনিতে যে দুটো ব্যঞ্জন থাকবে, যে দুটো ব্যঞ্জনের মধ্যে একটা ব্যঞ্জন আগের দলে যাবে আর পরের ব্যঞ্জনটা পরের দলে যাবে। ঠিক আছে, তাহলে দলসীমা যে রয়েছে, দুটি ব্যঞ্জনের মধ্যে কোনো রকম স্বরধ্বনি না থাকলেও দলসীমা অবশ্যই থাকবে। আর দুটি ব্যঞ্জনের প্রথমটা পূর্ববর্তী দলে যাবে আর পরেরটা পরবর্তী দলে চলে যাবে। আচ্ছা, দুটি ব্যঞ্জন ধ্বনির, এখানে দেখো দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ দিয়ে তৈরি হয়েছে এইগুলো। এছাড়া তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশেও কিছু গুচ্ছধ্বনির উদাহরণ আমাদের বাংলাতে পাওয়া যায়। কি কি? যেমন হচ্ছে অস্ত্র, অ, দন্তে শয়ে তয়ে রফলা। তাহলে এখানে তিনটি ব্যঞ্জন হচ্ছে দন্তে স, ত, দন্তে স, ত আর র। অস্ত্র, আরও হয় উদাহরণ যন্ত্র, দন্তে ন, ত আর র। এটা দেখো তিনটে ব্যঞ্জনের সমাবেশে হলো। এছাড়া চারটে ব্যঞ্জন ধ্বনি সমাবেশেও পাওয়া যায়, এরকম শব্দের সংখ্যা খুবই কম। তো পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে, খুব এমসিকিউ হয়তো দেয় অনেক সময়, যে দুটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনির উদাহরণ দাও, বা তিনটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনির উদাহরণ দাও। আর এরকম দুটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা বাংলাতে রয়েছে 200টির বেশি, আর তিনটে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলাতে রয়েছে 8টি, আর চারটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা রয়েছে বাংলাতে 1টি। এইভাবে আমাদের ধ্বনি সমাবেশগুলো হয়। তো প্রশ্ন এরকম আসতে পারে যে তিনটে ব্যঞ্জন ধ্বনির সমাবেশ দিয়ে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলাতে কটি, যে হয়তো অপশন দিয়ে দিল 7, 8, 9, এরকম ভাবে প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে আসছে যুক্তধ্বনি। যুক্তধ্বনি কি? গুচ্ছধ্বনির মতোই এখানেও ব্যঞ্জনের সমাবেশ হবে, কিন্তু যে ব্যঞ্জনের সমাবেশগুলো শব্দের আদ্য অবস্থানে হবে বা দলের আদিতে উচ্চারিত হবে তাকে বলা হচ্ছে যুক্তধ্বনি। দেখো এখানে যে উদাহরণগুলো দিয়েছি এগুলো কোনোটাই শব্দের আদ্য অবস্থানে কিন্তু নয়। তালব্য শয়বয়ে যে অংশটা সেটা শব্দের মাঝখানে, দন্তের নয়তের যে অংশটা সেটাও শব্দের মাঝখানে, এইগুলো শব্দের শেষে, এটাও শব্দের শেষে। কিন্তু যুক্তধ্বনির জন্য কি দরকার? যুক্তধ্বনির জন্য অবশ্যই দরকার যে যুক্তধ্বনিতে যে ব্যঞ্জন সমাবেশ হবে সেটা অবশ্যই শব্দের আদ্য অবস্থানে হবে। আদ্য অবস্থানে কিরকম হয়? ত্রিধারা, প্রকৃতি, দেখো শব্দের আদ্য অবস্থানে হচ্ছে। আর স্থাপন, স্থিতি, এই সবগুলোতে যুক্তধ্বনির সমাবেশ মানে ব্যঞ্জনের সমাবেশ শব্দের আদ্য অবস্থানে রয়েছে। যদি এগুলোকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ত আর র, প আর র, দন্তে স আর থ, দন্তে স আর
থ। তাহলে দেখো এই যে ব্যঞ্জনের সমাবেশগুলো রয়েছে এই সবগুলো কিন্তু শব্দের আদ্য অবস্থানে রয়েছে। একে বলা হয় যুক্তধ্বনি। গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনির এটাই মূল পার্থক্য বা এটাই একমাত্র পার্থক্য। যুক্তধ্বনির গুচ্ছধ্বনিতে ব্যঞ্জনের সমাবেশগুলো শব্দের যে কোনো স্থানে হতে পারে, কিন্তু আদ্য অবস্থানে হবে না। আদ্য অবস্থানে যদি হয় তাহলে সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে যুক্তধ্বনি। যুক্তধ্বনি আমাদের কতগুলো রয়েছে? 3টে ব্যঞ্জনের সমাবেশে যুক্তধ্বনি পাওয়া যায়। 3টে ব্যঞ্জনের সমাবেশে এগুলো আবার দেখো সবগুলোই হচ্ছে দুটো ব্যঞ্জনের সমাবেশে তৈরি, আর 3টে ব্যঞ্জনের সমাবেশে যুক্তধ্বনির সংখ্যাও রয়েছে। দেখো উদাহরণ দিচ্ছি একটা, স্ত্রী। 3টে ব্যঞ্জনের সমাবেশ কি করে হচ্ছে? দন্তে স, ত আর র। এই 3টে হচ্ছে শব্দের আদ্য অবস্থানে হয়েছে। আর একটা হচ্ছে স্পৃহা। স্পৃহা দন্তে স, প আর রি, এটা হবে রি। স্পৃহাতে এটা হবে, আচ্ছা দাঁড়াও কেটেই লিখছি, স্পৃহা দন্তে স, প আর রি। এই 3টে নিয়ে হচ্ছে ব্যঞ্জনের ধ্বনির সমাবেশ। আচ্ছা, এইখান থেকে প্রশ্ন কি আছে? এইখান থেকে আসে এমসিকিউ এসিকিউ আসে, কিন্তু খুব বেশি আসে না। এখান থেকে মূলত যে প্রশ্নটা আসে গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনির নিয়ে আলোচনা করো। গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি নিয়ে আলোচনা করো। এটা আড়াই দিয়ে টোটাল 5 নম্বরের প্রশ্ন আসে। এটাও মানে খুব সহজ যে প্রশ্নগুলো আছে আমাদের ভাষাবিজ্ঞানের পার্টে, তার মধ্যে এটাও হচ্ছে একটা প্রশ্ন যা গুছিয়ে নিজে থেকে লেখা যায়। বুঝলে তো অবশ্যই ভালো কথা, বুঝে লেখাটাই ভালো, তাহলে তোমাদের পরিশ্রম কম হবে। আর এখান থেকে নিজে থেকে বানিয়ে লেখা খুবই সহজ। এখান থেকে এই একটা বড় প্রশ্ন আছে। আমাদের ধ্বনিতত্ত্বের আলোচনা আজ এখানেই শেষ হলো। এটাই আমাদের শেষ ভিডিও ছিল। তোমাদের যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে জানাও, তা না হলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাও। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত অসুবিধাগুলো দূর করে দেওয়ার।